তাহলে আমরা কেপি এবং কেসির মধ্যে আমরা সম্পর্ক যেটা বের করলাম যে কেপি ইজ ইকুয়াল টু আমরা পেলাম কেসি আর টি হোল টু দি পাওয়ার আমরা ডেল এন পেয়েছিলাম। ডেল এন ইজ ইকুয়াল টু আমি যেখানে বললাম যে বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা, ডেল এন ইজ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা, বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা, মাইনাস বিক্রিয়ক পদার্থের মোট অণুর সংখ্যা, এটা আমরা পেয়েছি। তাহলে এইটা হচ্ছে আমাদের জানা আছে। এখন আমি তোমাদেরকে কয়েকটা বিক্রিয়া দিচ্ছি, তোমরা নিজেরাই বলতে পারবে কি হবে সম্পর্কটা। ধরো আমি যদি বলি N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস রিভার্সিবল 2NH3 গ্যাস, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসির মধ্যে সম্পর্কটা তাহলে কি হবে না, দেখো এই বিক্রিয়ার কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি বসিয়ে দিবে, ডেল এন, শুধু ডেল এনটা বের করে নাও। ডেল এন হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের মোট অণুর সংখ্যা মানে 2 মাইনাস বিক্রিয় পদার্থের মোট অণুর সংখ্যা, দেখো 3 + 1 মানে 4 সমান হচ্ছে কেসি আর টি হোল টু দি পাওয়ার -2। এইটা হবে সম্পর্ক। অর্থাৎ আমরা নির্ণয় না করেও এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইটাই পাবো। অর্থাৎ ডেল এন এর মানটা আমি বের করে নিলাম 2, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা 2 মাইনাস 3 + 1, এখানে 3 এখানে 1, অর্থাৎ 2 - 4 সমান হচ্ছে -2 বসিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু দেখেই আমরা সম্পর্কটা কি আসবে সেটা আমরা নির্ণয় করতে পারছি। আবার দেখো যদি আমরা এই বিক্রিয়াটা বলি, ধরো H2 গ্যাস প্লাস I2 গ্যাস রিভার্সিবল 2HI গ্যাস, এটা যদি বলি এক্ষেত্রে কি আসবে না, কেপি ইজ ইকুয়াল টু সেই একই রকম, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। অর্থাৎ ডেল এন এর মানটা বের করলে পাবো আমরা ডেল এন ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে দেখো 2 - 2 সমান হচ্ছে 0, অর্থাৎ আমরা পাবো কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু আমরা পাবো কেসি আর টি হোল টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা পাবো কেপি ইজ ইকুয়াল টু কেসি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে তোমাদের, যদি আমাদের বলা হয় যে কয়েকটি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে কেপি গ্রেটার দেন কেসি, এইরকম ধরনের একটা বিক্রিয়ার উদাহরণ দাও, তাহলে কি করবে না, যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে দেখবে ডেল এন এর মান পজিটিভ হবে এইরকম একটা বিক্রিয়া, যেরকম দেখো 2KClO3 আমরা পড়েছি 2KClO3 রিভার্সিবল যদি আমি 2KCl প্লাস 3O2 করি, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো 3 2 5 5 - 2, তাহলে কি আসবে কেপি ইজ ইকুয়াল টু আসবে, দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন মানে হচ্ছে 5 - 2 সমান এসে যাবে কেসি আর টি হোল টু দি পাওয়ার 3 আসছে। অর্থাৎ এটা একটা এমন একটা বিক্রিয়া যেখানে হচ্ছে কেপি গ্রেটার দেন কেসি হচ্ছে, কেপি গ্রেটার দেন কেসি। আবার যদি বলে কেপি লেস দেন কেসি, উদাহরণ দাও কেপি লেস দেন কেসি, এরকম একটা বিক্রিয়ার উদাহরণ দাও, ওই যেটা দিয়েছিলাম N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস রিভার্সিবল 2NH3 গ্যাস, এই বিক্রিয়ার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখবে কেপি ইজ ইকুয়াল টু বেরিয়েছিল কেসি আর টি হোল টু দি পাওয়ার -2 বেরিয়েছিল। অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে কেপি লেস দেন কেসির উদাহরণ। আবার যদি বলে যে কেপি ইজ ইকুয়াল টু কেসি বিক্রিয়ার উদাহরণ দাও, কেপি ইজ ইকুয়াল টু কেসি, সেই বিক্রিয়াটা হবে H2 গ্যাস প্লাস I2 গ্যাস রিভার্সিবল 2HI গ্যাস, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কেপি ইজ ইকুয়াল টু হবে কেসি
কেপি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কেসি, অর্থাৎ আর ডেল এন ইজ ইকুয়াল টু দেখবে 0 হচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইজ ইকুয়াল টু কেসি। তাহলে আমরা পেয়ে গেলাম কেপি গ্রেটার দেন কেসি বিক্রিয়ার উদাহরণ, কেপি লেস দেন কেসি বিক্রিয়ার উদাহরণ, আবার পেলাম কেপি ইজ ইকুয়াল টু কেসি বিক্রিয়ার উদাহরণ। এখন দেখো আমরা কিন্তু বিয়োজন ধ্রুবক থেকে আমরা কেপি কেসির মান নির্ণয় করতে পারি। ধরো একটা বিক্রিয়া আমি তোমাদেরকে বললাম, একটা বিক্রিয়া আমরা এরকম করতে পারি যে N2 গ্যাস প্লাস O2 গ্যাস এরা বিক্রিয়া করে রিভার্সেবল করলো 2NO গ্যাস উৎপন্ন হলো। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি কেসিও আমরা বের করতে পারবো এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে। ধরো মনে করো এখানে কি হয়েছে না, এই বিক্রিয়াটা একটা বদ্ধ পাত্রে ঘটানো হয়েছে, ভি আয়তনে একটা বদ্ধ পাত্রে ভি আয়তনে একটা পাত্রে ঘটানো হচ্ছে, ভি আয়তনে একটা পাত্রে, যেখানে হচ্ছে N2 হচ্ছে A মোল উপস্থিত ছিল, O2 আছে B মোল উপস্থিত আছে, আর সাম্যাবস্থায় x মোল NO উৎপন্ন হলো, NOর উৎপন্ন হয়েছে x মোল NO উৎপন্ন হলো। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমি এরকম করি তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে প্রাথমিক অবস্থায় N2 কত হচ্ছে না A মোল, O2 কত না B মোল, নিচে লিখবে, আর এর আছে কত NOর আছে 0 মোল, NOর আছে 0 প্রাথমিক অবস্থায়, কারণ প্রাথমিক অবস্থায় NO উৎপন্ন হয়নি। এবার সাম্য অবস্থায় আমরা কি বলেছি না, ভি আয়তনটা পাত্রে A মোল N2 B মোল O2 নেওয়া হয়েছে, B মোল O2 নেওয়া হয়েছিল, NO x মোল NO উৎপন্ন হয়েছে। তাহলে কি হচ্ছে প্রাথমিক অবস্থায় আমরা এই বিক্রিয়াটাকে যদি এইরকম লিখি, N2 NOর x মোল উৎপন্ন হয়েছে ধরলাম, তাহলে এর প্রাথমিক অবস্থায় A, এর B, এর হচ্ছে 0 মোল, সাম্য অবস্থায় এর কত হয়ে যাবে না A মাইনাস x মোল, এর হবে B মাইনাস x মোল, এর হয়ে যাবে কত না 2x মোল সাম্য অবস্থায়। তাহলে কেসি ইকুয়াল টু কত হবে না, কেসি সমান হবে, দেখো কেসি ইকুয়াল টু হবে এর কনসেন্ট্রেশন, NOর কনসেন্ট্রেশন x মোল উৎপন্ন হয়েছে কত আয়তনে, ভি আয়তনে, একক আয়তনে হবে 2x বাই ভি হোল স্কোয়ার বাই 2x বাই 2 ইন্টু এর কত হচ্ছে না A মাইনাস x বাই ভি ইন্টু এর হচ্ছে B মাইনাস x বাই ভি। বুঝতে পারলে? দেখো ভি আয়তনে কত হবে এর A মাইনাস x বাই ভি, সেটাই হচ্ছে ওর মোলার গাঢ়ত্ব। বির কত হবে সাম্য অবস্থায় না B মাইনাস x বাই ভি, একক আয়তনে কত হবে B মাইনাস x বাই ভি, একক আয়তনে গ্রাম অণুর সংখ্যাটাই হচ্ছে তার আণবিক গাঢ়ত্ব, আর এর হচ্ছে 2x বাই ভি। যেহেতু এখানে 2 আছে তাহলে আমরা কেসি ইকুয়াল টু হবে আণবিক গাঢ়ত্ব অফ বিক্রিয়াজাত পদার্থ বাই এইটা। তাহলে কি আসবে, এইটা আসবে দেখবে ইকুয়াল টু আসবে দেখবে এটা ভি স্কোয়ার, এটা ভি, তার মানে হবে 4x স্কোয়ার বাই আসবে A মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। এটা হয়ে গেল বিয়োজন থেকে, একটা বিয়োজন মাত্রা থেকে আমরা কেসির মান নির্ণয় করতে পারলাম, বিয়োজন মাত্রা থেকে আমরা কেসির মান নির্ণয় করতে পারলাম। তাহলে কিভাবে ধরবে না, ভি আয়তন একটি পাত্রে A মোল N2 ও B মোল O2 গ্যাস বিক্রিয়া করে x মোল NO উৎপন্ন করেছে। তাহলে প্রাথমিক অবস্থায় N2 হচ্ছে A মোল, O2 O মোল এর নিচে লিখবে, অর্থাৎ আমি যদি বিক্রিয়াটাকে আবার এখানে তুলতাম তাহলে এরকম তোমরা প্রথমে আগে এরকম তুলে নিবে, প্লাস O2 গ্যাস রিভার্সেবল 2NO এরকম তুলে নিবে, দিয়ে নিচে করে লিখলাম এর A মোল B মোল 0 মোল x মোল হয়ে গেছে। তাহলে সাম্য অবস্থায় এর অবশিষ্টাংশ থাকবে কত A মাইনাস এক্স, এর থাকবে B মাইনাস এক্স,
এর হবে 2x। তাহলে আনুপাতিক প্রত্যেকের বেরিয়ে যাচ্ছে, দেখো n2 এর বেরোবে a মাইনাস এক্স বাই ভি, সরি হ্যাঁ a মাইনাস এক্স বাই ভি, O2 এর বেরোবে b মাইনাস এক্স বাই ভি, এর হবে 2x বাই ভি। তাহলে কেসি সমান 2x বাই ভি এর হোল স্কোয়ার বাই a মাইনাস এক্স ইন্টু ভি, এইটা তাহলে এইটা আসছে। তাহলে 4x স্কোয়ার a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স এর কেসি সাম্য ধ্রুবক বেরিয়ে গেল। এবার আমি এই বিক্রিয়া আমি কেপি বের করব, কেপি। তাহলে এর ছিল, আমি এবারে কেপি বের করতে যাচ্ছি। তাহলে এর এ মোল প্রাথমিক অবস্থায়, এর বি মোল, এর হচ্ছে 0 মোল প্রাথমিক অবস্থায়। এবারে ধরো সাম্যাবস্থায় কি হয়েছে না, বলেছিলাম এক্স মোল উৎপন্ন হয়েছে। তাহলে এর হচ্ছে a মাইনাস এক্স মোল অবশিষ্টাংশ, এর হচ্ছে বি মাইনাস এক্স মোল অবশিষ্টাংশ, আর এর হয়ে যাবে 2x মোল। তাহলে মোট অণুর সংখ্যাটা কত? মোট অণুর সংখ্যা সাম্য অবস্থায় মোট অণুর সংখ্যা, সাম্য অবস্থায় মোট অণুর সংখ্যা হচ্ছে, মোট অণুর সংখ্যা দাঁড়াচ্ছে, মোট অণুর সংখ্যা কত হচ্ছে a মাইনাস এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস 2x সমান দাঁড়াবে, দেখো মাইনাস 2x মানে a মাইনাস এক্স এ প্লাস বি মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2x, এটা কেটে গেল, সমান হচ্ছে a প্লাস বি। তাহলে মোট অণুর সংখ্যা দাঁড়ালো a প্লাস বি, মোট অণুর সংখ্যা সিস্টেমে সাম্য অবস্থায় মোট অণুর সংখ্যা এটা দাঁড়ালো। দুটোকে আমি টোটাল করে দেব, এর এইটা অণুর সংখ্যা, এর এইটা, তাহলে টোটাল করলে a প্লাস বি, তাহলে মোট অণুর সংখ্যা বেরিয়ে গেছে। এইবারে অংশচাপ বের করব, অংশচাপ, কারণ আমাকে কেপি বের করতে হলে অংশচাপ দরকার। অংশচাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মনে করি সিস্টেমের মোট চাপ যদি পি হয়, সিস্টেমের মোট চাপ ধরে নিলাম, সিস্টেমের মোট চাপ ধরলাম পি। তাহলে কি হবে, ডাল্টনের অংশচাপ সূত্র থেকে আমরা জানি অংশচাপ সমান মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি না, যত ছিল তার মোট অণুর সংখ্যা। তাহলে এই এনওর পিএনও অংশচাপ ও পিএনও কত হবে, পিএনও ইজুকাল টু হবে অংশচাপ ও পিএনও ইজুকাল টু হবে মোল ভগ্নাংশ, অর্থাৎ 2x বাই a প্লাস বি ইন্টু মোট চাপ পি। ডাল্টনের অংশচাপ সূত্র থেকে আমি বারবার বলছি, অংশচাপ সমান কোনো পদার্থের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ আমরা কি করে বের করছি না, অণুর সংখ্যা মোট অণুর সংখ্যা, অণুর সংখ্যা বাই মোট অণুর সংখ্যা, অর্থাৎ মোট অণুর মধ্যে এর কত অংশ আছে সেটাই হচ্ছে তার মোল ভগ্নাংশ। 2x আছে, a প্লাস বি মোট অণুর সংখ্যা, তাহলে 2x বাই a প্লাস বির মধ্যে কত আছে না 2x বাই a প্লাস বি ইন্টু মোট চাপ। আর এর কত হবে, পি অফ n2 কত হবে না, এর দেখো এর আছে a মাইনাস এক্স কতর মধ্যে না a প্লাস বির মধ্যে, তাহলে a মাইনাস এক্স বাই a প্লাস বি ইন্টু পি। সেরকম PO2 ইজুকাল টু হবে, PO2 সমান হবে b মাইনাস এক্স বাই a প্লাস বি ইন্টু পি মোট চাপ, অর্থাৎ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ ইজুকাল টু হচ্ছে অংশচাপ। তাহলে প্রত্যেকের আমি অংশচাপ বের করে নিয়েছি। এইবার আমরা কেপি, এই বিক্রিয়ার কেপি বের করব। তাহলে কেপি ইজুকাল টু কি হবে, কেপি সমান হবে, কেপি ইজুকাল টু আমরা জানি কেপি ইজুকাল টু হবে পিএনওর হোল স্কোয়ার ইন ডিভাইডেড বাই পি অফ n2 ইন্টু পি অফ O2 সমান কত আসবে, সমান আসছে দেখো এর মান হচ্ছে 2x বাই a প্লাস বি ইন্টু পি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই
a minus x into a plus b into p divided by b minus x by a plus b into p। তাহলে কি হলো, সমান হচ্ছে, দেখো এটা আসবে, উপরে আসছে 4x স্কোয়ার ইন্টু পি স্কোয়ার ডিভাইডেড বাই, উপরে আসছে নিচে আসবে a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইন্টু পি স্কোয়ার, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার কেটে গেল, তাহলে আসছে 4x স্কোয়ার, এটা পি স্কোয়ার কেটে গেল, আসবে 4x স্কোয়ার বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, এটাই আসছে কে পি ইকুয়াল টু, এটাই আসবে 4x স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স 4 ইন্টু বি মাইনাস এক্স, এইটা। তাহলে এইভাবে আমরা বিয়োজন মাত্রা থেকে আমরা কেসি এবং কেপির মান আমরা নির্ণয় করতে পারি। এখন দেখো রাসায়নিক সাম্যাবস্থাকে আমরা গতিশীল সাম্যাবস্থা বলতে পারি। রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে আমি বলেছিলাম না, কোনো উভয়মুখী রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো উভয়মুখী রাসায়নিক বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই মুহূর্তটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলছিলাম। এবং রাসায়নিক সাম্যাবস্থাকে আমরা গতিশীল বলছি কেন না, রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের, তোমরা এইভাবে বলবে যে রাসায়নিক সাম্যাবস্থাকে গতিশীল সাম্যাবস্থা বলা হচ্ছে, কারণ রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে বিক্রিয়াটি যেন বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে বিক্রিয়াটি বন্ধ হয় না। অর্থাৎ যে হারে সম্মুখমুখী বিক্রিয়া, যে হারে বিক্রিয় পদার্থ যে হারে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, ঠিক সেই একই হারে বিক্রিয়াজাত পদার্থ বিক্রিয় পদার্থ উৎপন্ন করে, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল সাম্যাবস্থা বলা হয়। তাহলে কি বললাম না, রাসায়নিক সাম্যাবস্থাকে গতিশীল সাম্যাবস্থা বলা হয় কারণ সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না। আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়াটি বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে বিক্রিয়া বন্ধ হয় না। এই অবস্থায় যে হারে বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, ঠিক সেই একই হারে বিক্রিয়াজাত পদার্থগুলি বিক্রিয়া করে বিক্রিয় পদার্থ উৎপন্ন করে, অর্থাৎ বিক্রিয়াটি গতিশীল অবস্থায় থাকে। তাই রাসায়নিক সাম্যাবস্থাকে গতিশীল সাম্যাবস্থা বলা হয়। এখন যদি তোমাদেরকে প্রশ্ন যদি করে যে 3Fe সলিড প্লাস 4H2O গ্যাসীয় রিভার্সেবল Fe3O4 সলিড প্লাস 4H2 গ্যাসীয়, এই বিক্রিয়ার সাম্যাবস্থাটাকে লেখচিত্র সাহায্যে দেখাও, তাহলে তোমরা কি করবে, এই দিকে একটা গাঢ়ত্বের লেখচিত্র অঙ্কন করবে, এই দিকে সময় নিয়ে নেবে, এই দিকে সময়, এই দিকে যদি আমরা গাঢ়ত্ব করি, গাঢ়ত্ব দেখাই, তাহলে কি বললাম, এটা একটা উভয়মুখী সাম্যাবস্থা। এই উভয়মুখী বিক্রিয়াকে বললো লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়া হয়নি, বিক্রিয় পদার্থের গাঢ়ত্বটা সর্বাধিক, ধরো এই দিকে হচ্ছে গাঢ়ত্ব, তাহলে আস্তে আস্তে বিক্রিয়া ভাঙছে, আর বিক্রিয়াজাত পদার্থ 0 থেকে শুরু হচ্ছে এইখানে, এই নির্দিষ্ট মুহূর্তে কি হবে, এটা সরলরৈখিক হয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ 3Fe প্লাস 4H2O হাইফেন Fe3O4 প্লাস 4H2, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। এইটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া, অর্থাৎ Fe3O4 প্লাস 4H2 Fe3O4 প্লাস 4H2 হাইফেন 3Fe প্লাস 4H2O,
এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া, আর এইটাই হচ্ছে 3Fe প্লাস 4H2O রিভার্সেবল Fe3O4 প্লাস 4H2O। এটাই হচ্ছে সাম্য অবস্থা। এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী। এটা হচ্ছে বিপরীতমুখী, বিপরীতমুখী বিক্রিয়া। এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া, এটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ যদি বলে এই বিক্রিয়াটাকে, এই উভয়মুখী রাসায়নিক বিক্রিয়াটাকে লেখচিত্রের সাহায্যে দেখাও, তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারবো একটা রাসায়নিক বিক্রিয়াকে, তার সাম্যাবস্থা। অর্থাৎ এই মুহূর্তে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার একই হারে চলে, সেটাকে বলা হচ্ছে একটা উভয়মুখী বিক্রিয়ার সাম্য অবস্থা বলা হচ্ছে। তাহলে এইভাবে রাসায়নিক সাম্য অবস্থা, এটাকে আমরা সাম্য অবস্থা আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আজকে তোমাদের ওই একাদশ শ্রেণীর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের এই অংশটা পর্যন্ত রাখছি। নেক্সট দিন, পরের দিন আমরা এর বাকি অংশগুলো এবং কয়েকটা প্রবলেম আমরা করব।